কাজল কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনেকটা ইচ্ছা করে এরকম আচরণ করছে যাতে কষ্ট পেতে পেতে কাজল নিজেকে গুছিয়ে নিতে পারে, কোনোভাবে যেন অতীতকে আঁকড়ে না ধরে। কারণ তিনি চায় না কাজল এই সংসারে পড়ে থাকুক। চোখের সামনে স্বামীকে অন্য নারীর সাথে দেখলে মনে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে। যদি কাজল ঝোঁকে বসে, নতুন বইয়ের ক্ষতি করে বসে, নানান চিন্তা তার শাশুড়ির মাথায় উঠোপাক খাচ্ছে। জোর করেও কাজলকে তাড়িয়ে দিতে পারছে না। কে বলছেন? আমি মেহের। রোহান কিছুক্ষণ চুপ থাকলো। কি বলবে বুঝে উঠতে পারছে না। অস্বস্তি বাড়ছে, ভেতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে। হার্টবিট বেড়ে যাচ্ছে। ও আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। নাস্তা করেছেন? দুজন চুপ, কেউ কোনো কথা বলছে না। এভাবে 2 মিনিট চলে যাবার পর মেহের বলে উঠলো, আচ্ছা আজ তাহলে রাখি, পরে কথা হবে। মোবাইল রাখতেই রোহান দেখলো কাজল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাজলের উপস্থিতি রোহানের মনে কম্পন তুলেছিল। রোহানের চেহারায় লুকায়িত ভাব, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কাজল সব বুঝতে পেরেও রোহানকে কিছুই বলল না। চাটা রেখে বলল, তোমার চা রেখে গেলাম, খেয়ে নিও। কাজল বোঝেনি তো আমি কার সাথে কথা বলেছি। ওকে রাগ করেছে? মনে মনে কি ভাবছে আমি মেহেরকে নিয়ে বেশি খুশি? কাজল যেতে রোহান পেছন থেকে ডাক দিল, কাজল। হ্যাঁ কিছু বলবে? না মানে আমাকে মেহের কল দিয়েছিল। হ্যাঁ বুঝেছি। কিভাবে? এত বছর ধরে তোমাকে চিনি, তোমার সব হাব ভাব আমি ভালো করে জানি। ভালোবাসার মানুষের এতটুকু না বুঝলে আর কি ভালোবাসলাম? তুমি না হয় আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি তো ভালোবেসেছি, তাই না? অনামিকা না জানিয়ে চলে গেছে, তাই রোহানও তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। অনামিকা ধূপ মেরে বিছানায় মাথা গুজে চিৎকার করে কাঁদতে লাগলো। তার চিৎকার শুনে ফার্জু ও ভীম দৌড়ে এসে অনামিকার পাশে বসে পড়ে। তারা একসাথে এক রুমে থাকে বাসা নিয়ে। ফার্জু অনামিকাকে তুলে বসিয়ে পড়লো। এই কাঁদছিস কেন অনামিকা? ভীম বলল, কি হয়েছে বলবি তো বাবা? অনামিকা দুজনকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ফার্জু বলল, প্লিজ বল কি হয়েছে তোর? ভীম বলল, এই অনামিকা বল প্লিজ, এভাবে কাঁদিস না। অনামিকা কান্নারত কণ্ঠে বলল, আমি শেষ হয়ে গেছি রে। ফার্জু অনামিকার চোখের পানি মুছে দিয়ে বলল, সব খুলে বলতো আমাদের। অনামিকা ধীরে ধীরে সব বলতে লাগলো ইশারায়। সব শুনে ফার্জু আর ভীম অবাক হয়ে গেল। ফার্জু বলল, এসব কি বলছিস তুই? ভীম বলল, আচ্ছা রোহান কি তোকে বলেছে যে ওরা তোকে প্রয়োজন নেই? এই কথা কি বলেছে? বলতে কতক্ষণ? ফার্জু বলল, এমনটা ভাবছিস কেন? আজকাল এমনই তো হচ্ছে রে, প্রয়োজন শেষ তো সব শেষ। রোহান মোটে ওরকম না আমার বিশ্বাস। ফার্জু বলল, বাদ দে তো। আচ্ছা রোহান আর ফোন দেয়নি? আমি ফোন অফ করে রেখেছি তখন থেকে। ভীম বলল, নিশ্চয়ই টেনশনে আছে রোহান, ফোন দে ওকে। আমি কথা বলবো। পারবো না, আমি ওর সাথে আর থাকবো না। ফার্জু বলল, কি বলছিস এসব? যা বলছি ঠিক বলছি, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। ভীম বলল, কিন্তু স্যার আমার কোনো অসুবিধা হবে না, বেশি পেটে কেউ না করবে নাকি? আপনি 4 লাখ করেন। ওকে তাহলে এই কথাই রইল, কাল তাহলে দেখা হচ্ছে। স্যার টাকাটা যদি কেবিনে না ছিটিয়ে রুমে ছিটাতেন কেন? তুমি তো বললে পারবে না। না স্যার, কথা হচ্ছে অফিসে তো আর লোক আছে তাই আর কি। আপনার তো একটা সম্মান আছে তাই না? ঠিক আছে তুমি তাহলে চলে এসো আমার বাগান বাড়ির হোটেল রুমে, আমার ড্রাইভার নিয়ে আসবে তোমাকে। ওকে বলে সোহানা দাঁড়িয়ে সালাম করে বের হয়ে গেল। রাজু সালাম দিয়ে মোবাইল হাতে নিয়ে নাম্বার বের করে একজনকে একটা কল দিয়ে ইশারায় কি যেন বলে হাসছে জোরে জোরে। সোহানার অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে আছে সোহানার প্রেমিক আকাশ। সোহানা অফিস শেষ করে এসে তার সাথে দেখা করে। আকাশ বলল, বলো কি সিদ্ধান্ত নিয়েছো? আর কি সিদ্ধান্ত? তুমি যেটা বললে সেটাই। কি 4 লাখ দিতে রাজি হয়ে গেল? হ্যাঁ 4 লাখ। আমি নিতে পারবো কিনা জিজ্ঞাসা করলো আমাকে। আমি বলেছি পারবো স্যার, আমার তো আরো বেশি হলে সমস্যা নেই। হ্যাঁ খুব ভালো করেছো, এই টাকা দিয়ে আমরা নতুন জীবন শুরু করবো, অনেক দূরে ঘুরতে যাবো। ওকে চান তাহলে কাল কটায় যাচ্ছ? হয়তো সকালের দিকে। ওকে তুমি টাকা নিয়ে আমাকে কল দিও, আমি তোমাকে নিতে আসবো। মনে রেখো বেরিয়ে আমাকে ফোন করবে, না হলে আমি চিন্তা করবো। হ্যাঁ চলো তাহলে বলে দুজনে রওনা দেয় সামনে। পরদিন সোহানার প্রেমিক আকাশ অনেকক্ষণ মোবাইল সামনে নিয়ে অপেক্ষা করছে সোফায় বসে বসে। সোহানা কল করলেই বেরিয়ে পড়বে। এতক্ষণে তো সোহানা চলে আসে।